ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আসলে এই উপদেষ্টাদের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এদের কেন মনে হইলো যে উনি আইসা এমন একটা প্ল্যাটফর্ম পাবেন যেটাতে তিনি এমন কিছু কথা বলতে পারেন যে এটা হইলো যে পৃথিবী উল্টে যেতে পারে? না, আপনি ছাত্রলীগকে তো ব্যান করা হয়েছে, এটা আউটলড। আপনি কি হিজবুত তাহরির তো একটা ব্যান্ড অর্গান, তার আপনি ওদের চিফকে কি আপনি ইন্টারভিউ নিবেন? না, অবশ্য আপনি বিদেশে থাকেন। না না না, আমি বাংলাদেশে আইন মানতে চাই। আমি বিদেশে থাকলে আমি এটা করতে চাইতাম, করতে পারতাম। আমি কিন্তু আমি বাংলাদেশে আইন মানতে চাই। আমি গত 15 বছরে তারেক রহমানের কে সাক্ষাৎকার নিয়েছি? আমি গত 5 বছর, আমি শফিক ভাই অন এয়ার বলি, আমি গত 5 বছর এমন কোন স্টোন নাই যেটা আনটার্ন করতে বাকি রাখছি জনাব তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি এখানে ওপেনলি বলি, আমি ওপেনলি বলি 2 ঘন্টা 40 মিনিট তিনি আমার সাথে কথা বলেছেন, টেলিভিশন ক্যামেরার সামনে কথা বলতে চান নাই। আমি আপনাকে বলি, আমি একমাত্র উনাকে এই ইলেকশনের আগে আমি উনার সাক্ষাৎকার নিয়েছি, তাও সাক্ষাৎকারটা নিয়ে আমি লন্ডন ডেডলাইন দিয়েছি যাতে আমার উপরে ঝামেলা না হয়। না কিন্তু একমাত্র আমি না কিন্তু শফিক ভাই, আমি কিন্তু ওনাকে চেষ্টা করেছি 5 বছর। আমি এটা বলি, এই উদাহরণ যখন দেওয়া হয়, রক্ত, এই উদাহরণ যখন দেওয়া হয়, হাতে রক্ত, ছাত্রলীগের একটা লিডারকে আপনার বিয়ে দেওয়া মানে হচ্ছে তাকে প্ল্যাটফর্মিং দেওয়া। আপনি এটা দিবেন, আমি মানলাম শফিক ভাই। না, আমার চয়েসে আমি আমার চয়েসটা দেখাইছি যে আমার চয়েসটা আমার কাছে কিরকম। যখন আমার কাছে মনে হয়েছে যে কোনো ভিকটিম যদি মনে করে তারে প্ল্যাটফর্ম দেওয়া, তখন এটা আসলে সকল আইনেই আটকায়। এটা যেমন বাংলাদেশের আইনে আটকায়, এটা আমেরিকান আইনেও আটকায়। কারণ একটা ভিকটিম যখন ট্রমাটাইজড হইতে পারে এরকম একটা লোকের কথায়, সেইটার যখন ব্যাপার আছে তখন এটা বাংলাদেশ আইনেও আটকায়, এই আইনেও আটকায়। আমি যেটা বলতে চাইতেছি, স্পষ্টত উনাদের মনে হয়েছে যে এই রকম কেউ আসলে সে একটা কথা বলতে পারবে, যেই কথায় সে আমাকে কনভিন্স করতে পারবে, বাংলাদেশের মানুষকে কনভিন্স করতে পারবে, এবং সেটা আপনাদেরও মনে হয়েছে। এইটা কি ঠিক কিনা? আসলে আপনারা এই ভয়টা অমূলক পাচ্ছেন? কনভিন্সের বিষয় না এটা, কনভিন্সের বিষয় না এটা, হচ্ছে আপনার একটা মানে আপনি এই মোরাল চয়েসটা করবেন কিনা সেটা হলো আপনার বিষয়। হ্যাঁ, আপনি কি মানে এই বড় আপনি কি আনসারুল্লাহ বাংলা টিমের সাধারণ সম্পাদককে ডেকে আপনি কি ইন্টারভিউ করবেন? সাংবাদিকদের জন্য তো যে কোনো সময় যে কোনো ইন্টারভিউই আসলে, এটা যদি আইনের বাধা না থাকতো, আমি মোরালি মনে করি না যে ইন্টারভিউ নেওয়াটা, আমি মোরালি মনে বলি, মোরালি আমি মনে করি না যে ইন্টারভিউটা নিলে আমি আমার মোরালের দিক দিয়ে এথিক্সে দিয়ে, যেটা আপনি সংবাদ সম্মেলনে বলেছেন, আমি মনে করি না যে এতে আবার কোনো মোরাল কোনো কিছু আছে। আমি মনে করি যে ইন্টারভিউটা, কিন্তু আইনের ব্যাপারটা, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশেও আমেরিকাতেও, এইটা আমি আই গট ইট। কিন্তু আপনাদের মনে হইতেছে কিনা একটু বেশি, এবং অ্যাক্রিডিটেশন ক্রেডিট কার্ড বাতিলের কথা আপনি যাদের কথা বললেন, তাদের ব্যাপারটা কি আসলে এটা ঠিক? মানে 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 যাদেরকে বাতিল করা হয়েছে তারা যদি মনে করে যে তারা জেনুইনলি অ্যাফেক্টেড, তারা আমাদের কাছে লিখতে পারে, তারা আমাদেরকে বলতে পারে যে আমার কেসটা রিভিউ করে নাও। অবশ্যই আমরা রিভিউ করবো, আমি কথা দিলাম আমরা রিভিউ করবো, অসুবিধা নাই। কিন্তু তাদেরকে এটা ইয়ে হবে, কিন্তু আমরা যেগুলো দেখেছি সেটার আলোকে আমাদের কথা। আর একটা জিনিস মনে রাখবেন, অ্যাক্রিডিটেশন কার্ডকে স্ক্র্যাপ করা মানে আপনি জার্নালিজম করতে আমরা মারা করছি তা না। আমার অনেক দিন অ্যাক্রিডিটেশন কার্ড রিনিউ হয় নাই, আমার জার্নালিজম আটকায় থাকে না, কারণ অ্যাক্রিডিটেশন কার্ডের মাধ্যমে শুধুমাত্র সেক্রেটারিয়েটে আপনার ঢোকার একটা ফ্যাসিলিটি হয়, এছাড়া আর কিছু হয় না অ্যাক্রিডিটেশন কার্ডে। শফিক, আমার তো অ্যাক্রিডিটেশন কার্ডটা কবে ছিল, কবে এটার মেয়াদ গেছে সেটা আমার মনেও নাই, সেটা আমার মনেও নাই। কিন্তু আপনার জার্নালিজম আটকাইছে না, কিন্তু আমার তো মনে হয় না। কিন্তু এইটারে এত গুরুত্বপূর্ণ আপনিই বা কেন মনে করলেন যে ধরেন এটা একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য যে আমরা আপনাদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিচ্ছি? ব্যাপারটা কি এরকম? না, আমরা দেখেছি যে এই অ্যাক্রিডিটেশন কার্ডে অনেকে ছাত্রলীগ, যুবলীগ, ইভেন আওয়ামী লীগের লোকজন বা তৎকালীন পতিত স্বৈরাচারের মিনিস্টারের ব্রেন টেন এদেরকেও দেওয়া হয়েছে। তো এটা তো অবশ্যই আমাদের রিভিউ করাটা তো দরকার, ঠিক না? আর এটা নিয়ে আমরা আবার বলছি, আমরা এটা নিয়ে একটা রুলও হবে, এটা নিয়ে আমরা একটা পারলে আইন করব যে কিভাবে একটা যাতে একটা রুলস এন্ড রেগুলেশনের মাধ্যমে এগুলো দেওয়া হয়। ওকে শফিক ভাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অনুরোধে, মানে একরকম জোর করেই, যেটা আসলে ডক্টর ইউনূস বলেছেন, প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর ইউনূস এরকম বলেছেন, যারা জীবন দিয়েছে, যারা রক্ত দিয়েছে, তাদের ডাক আমি ফিরিয়ে দিতে পারি নাই, যারা এই সুপ্রিম স্যাক্রিফাইস করছে তাদের ডাক আমরা ফিরিয়ে দিতে পারি নাই। সেই সমন্বয়করা
মধ্যে থেকে 2-3জন সরকারেও আছেন বৈষম্য বিরোধী ছাত্ররাই আবার বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মাঠে নামছেন। এইটা আপনারা কি বলবেন? এবং তারা বলছেন যে তারা কখনো রাষ্ট্রপতির পদত্যাগ চাইছেন, কখনো হাইকোর্ট ঘেরাও করছেন, কখনো উপদেষ্টা কাদের নিয়োগ দেওয়া হবে তারা বলছেন, কখনো জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান করছেন এইটারে, এবং বলা হচ্ছে যে তারা এক ধরনের সরকারের সাথে এক ধরনের মুখোমুখি একটা অবস্থান আসলে মেনে নিচ্ছেন। এইটা আপনারা কিভাবে দেখছেন বা কি করছেন? না, আমি তো দেখছি যে আমাদের সাথে তাদের সব, আমি একটু আগেও বলেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন বা যারা পলিটিক্যাল পার্টি, কারণ পলিটিক্যাল পার্টিগুলো বিএনপি বলেন, জামাত বলেন বা অন্যান্য অনেক পার্টি বলেন, তারাও কিন্তু এই আন্দোলনে ছিল। তো সবাই আমাদের অংশীজন, আমরা এইগুলো নিয়ে নাই। কিন্তু তাদের সাথে যে আমাদের দূরত্ব হচ্ছে, আমি তো এটা কোনো দেখছি না। আর 3জন এরা এসছেন আমাদের ক্যাবিনেটে, কারণ আমরা চাই যে এই যে ইউথের যে ভাষাটা, এটা আমাদের এখানেও আসুক। তারা যে চায়, তাদের ডিমান্ড গুলো কি, আমাদের যাতে জেনারেশনাল একটা গ্যাপ না হয়, তাদের চাওয়া পাওয়া, তারা বাংলাদেশকে কিভাবে দেখছে, আমরা তো বাংলাদেশটা তাদের কাছে রেখে যাব। তো তাদের একটা ইনক্লুশন তো খারাপ না। এবং দিস আর স্মার্ট গাই, মাহফুজ বলেন, নাহিদ বলেন, নাহিদের মতো স্মার্ট পলিটিশিয়ান বাংলাদেশে খুব কম আছে। তো এরা তো দে আর মানে কন্ট্রিবিউটিং, মানে আমি বলি যে খুব ব্রিলিয়ান্টলি তারা কন্ট্রিবিউট করছেন আমাদের এই ক্যাবিনেটের কাজগুলো। তো আমি তো কিছু কিছু যখন ডিবেট গুলো হয়, দে অ্যাক্টিভলি টুক পার্ট। তারা ওই যে নীরব যে বসে আছেন যে তাকে আমি এক ধরনের ফেভার করা, সেগুলো না। আর আরেক দিক দিয়ে যেটা সার্জিস বা হাসনাত বা অন্যান্যরা যেটা করছেন, তারা তো আওয়াজ তুলছেন। আমরা তো বলছি যে সবাইকে, যদি আমাদের মিস্টেক হয়, আমাদের যদি কোনো শর্টকামিং থাকে, আপনারা আওয়াজ তুলেন, অসুবিধা কি, আমরা শুনি। আমি তো আপনাকে অংশীজনই ভাবছি। ওকে, ফ্যামিলিতে থাকে না, আপনার সাথে তো আমার ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়, তাই বলে তো আপনি আমার এনিমি না। ডিফারেন্স অফ ওপিনিয়ন হলে এনিমি না, এটা একটা ভালো কথা। কিন্তু আমরা যদি ধরে নিই যে রাজনৈতিক বা অন্য কারণে এই সরকারের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের আক্রমণ, তৌহিদি জনতার ব্যানারে মাজার, বাউল আখড়ায় হামলা, যৌনকর্মীদের অনিরাপত্তা, পোশাকের জন্য নারীদের অপদস্থ করা, এইটা যে কথিত আওয়ামী লীগের কথিত যে সাংস্কৃতিক দার্শনিক বয়ান, তারই আসলে প্রতিষ্ঠা করতেছে কিনা? না, আমরা এগুলো ব্যাপারে খুবই স্ট্রং নিয়েছি। মাজার ভাঙার বিষয়ে আমরা স্ট্রং মেজার নিয়েছি। আপনি দেখেন, আমরা যখন স্ট্রং মেজার, এরপরে আর একজনও সাহস পায়নি, এটা হবে না। তারপরে আপনি যে ছেলেটার এগেনস্টে আসলো, যে সে কক্সবাজারে একটা একটা মেয়েকে বোধহয় সে প্রহার করেছে বা এটা তাকে বাজে কথা বলেছে, তাকে ওই দিন কক্সবাজারে 510 মিলিমিটার বৃষ্টি হয়েছে, ওর মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে। কেন? এগুলো ব্যাপারে কোনো ছাড় নাই। আর অন্যান্য সমস্ত কিছুতে, আর মাইনরিটির কথা আমরা তো অস্বীকার করছি না যে কিছু অ্যাটাক হয়েছে, কিন্তু আমরা বারবার বলছি এগুলোকে এত ওভারব্লোন করা হয়েছে, এত হিউজলি এক্সাজারেটেড করা হয়েছে যে এটা নিয়ে অনেকে পলিটিক্স করছেন, এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। আপনি দেখেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইউনিটি কাউন্সিল যে রিপোর্টটা দিয়েছেন, সেটাকে রিভিজিট করেছে মেট্রো নিউজ। তারা দেখেছে যে ওদের যে 9 জনের যে মৃত্যুর কথা বলা হয়েছে, তার মধ্যে 8টা মৃত্যুর ক্ষেত্রে ওরা মোটামুটি নিশ্চিত যে এটার কোনো রিলিজিয়াস মোটিভেশন ছিল না, এটা কোনো সেক্টারিয়ান ভায়োলেন্স না। তো তারপর দেখেন এই রিপোর্ট যে ওরা করেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউন্সিলের উচিত ছিল বলা যে না, আমরা এই রিপোর্টটা আমরা ওন করি বা কিন্তু তারাও তো চুপচাপ। তারা তো বলা উচিত ছিল যে মেট্রো নিউজ যেটা তাদেরকে বলেছে। 9 জনের মধ্যে 8 জন সংখ্যালঘু যারা মারা গেছেন, তারা আসলে ধর্মীয় কারণে মারা যান। তাহলে এখন এইটা তো আপনি যদি এইটাকে, অথচ এইটা দেখেন, আমার মনে হয় যে একটা মৃত্যুর কারণ আমরা করোনার সময় দেখেছি, পরিমাণ আমরা 11 মিলিয়ন বার এটাকে ওদের রিপোর্টটা 11 মিলিয়ন বার সাইটেড হয়েছে। শফিক ভাই, ডু ইউ নো মানে কি পরিমাণ মিস ইনফরমেশন এটা আমার কাছে মনে হয় যে মিস ইনফরমেশনের পাশাপাশি আপনাদের একটু দেখাও দরকার এরকম ঘটনা ঘটছে কিনা। এবং আমি মনে করি যে করোনার সময় বাংলাদেশেই যারা মারা গেছে তাদের অনেকের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে এটা বলে এটা করা হয়েছে। এবং এই সময়ের মধ্যে কোনো একটা সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ মারা গেলেই এইটাকে পলিটিক্যাল কিলিং বলা যাবে কি যাবে না, সেটাও আসলে একটু দেখা দরকার, নাকি পলিটিক্যাল কিলিং হয়েছে। কারণ একটা মৃত্যু, শফিক ভাই আপনি জানেন, আপনি মাঠের সাংবাদিক ছিলেন, যে একটা মৃত্যুকে আসলে নানাভাবে, রাশমন সিনেমার মতো নানাভাবে ব্যাখ্যা করা যায়। এটা আপনি চাইলে এটা ব্যাখ্যা করতে পারবেন। জি, এটা ব্যাখ্যা করতে পারবেন। আমার এই জন্য নরেন্দ্র মোদীর সাথে যখন প্রফেসর ইউনূস কথা বললেন,
ফোনে উনি উনাকে আহ্বান করলেন যে আপনি আপনাদের দেশের সাংবাদিকদেরকে পাঠান, তারা এসে এসে দেখে যাক, তারা নিজেরা যা ধরেন আমি যদি আমার রিপোর্টটা বলি, আপনি অনেক সময় বলেন এটা তো সরকারের ভাষণ, আমি তো এটা বিশ্বাস করছি না, হুইচ ইজ নট অমূলক না, কিন্তু আপনি যদি বাইরের থেকে সব সাংবাদিক এসে নিজেরা যে দেখুক যে আসলে ঘটনাগুলো কি হয়েছে, নিজেরা প্রত্যেকটা ইনসিডেন্ট গুলোকে Okay. নিজেরা রিচেক এটা করুক, খুবই রিপোর্ট strong, করুক, খুবই করে strong। বুঝুক যে আসলে কতটুকু হয়েছে। না খুবই স্ট্রং একটা জায়গা। তো আপনি এই প্রসঙ্গে খালি একটু শেষ কথা বলি যে আপনি হৃদয় রবি দাসের মৃত্যুটাকে আসলে কিভাবে দেখেন, মানে এটা নিয়ে আপনার কাছে খোঁজ আছে কিনা সেই প্রশ্নটা করেছিলাম, সেটা যদি আবার একটু বলতেন। এবং ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ইলেক্ট, তিনি যে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন, মৃত্যু এগুলি নিয়ে নানা ধরনের একটা মানে কি বলবো এক ধরনের আশঙ্কা করে একটা যে টুইট করেছেন, সেটিকে আপনি আসলে কিভাবে দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে? ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে আমরা তাকে ওয়েলকাম জানাই যে উনি নতুন ইলেক্টেড হয়েছেন। আমরা মনে করি ডোনাল্ড ট্রাম্প 2.0 যেটা ইয়ে হবেন ওইটার সাথে আমাদের সম্পর্ক খুব ভালো থাকবে, এবং আমরা মনে করি যে তার সাথে এবং আমাদের ইকোনমি আরো বেটার জায়গায় যাবে আমরা মনে করি। আর যেটা বললেন যে ওনার টুইটের বিষয়ে, আমি মনে করি যে এটা হয়তো বা মানে ওনাকে ভুল বুঝানো হয়েছে। উনি যখন ক্ষমতা নিবেন তখন অবশ্যই উনি ইনফরমেশন গুলো পাবেন হচ্ছে আমেরিকান এম্বাসি ইন বাংলাদেশ, তাদের কাছ থেকে উনি ইনফরমেশন পাবেন, তখন উনি রিচেক করে দেখতে পাবেন যে কি এক্সটেন্টে কি ভায়োলেন্সটা হয়েছে। এবং তারা বাংলাদেশে আমেরিকান এম্বাসি খুব ভালো, তাদের নিজস্ব ইনফরমেশন গ্যাদারিং এর সিস্টেম আছে, অবশ্যই তারাও তো দেখেছে যে কি হয়েছে। ওকে, আপনি হৃদয় রবি দাস সম্পর্কে আর কোনো মন্তব্য করবেন? রহস্যজনক মৃত্যু, আর্মির কাছে আমি তো ওইটা বলেছি যে এগুলো আমরা ইনভেস্টিগেট করবো। ওকে, ঠিক আছে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কে অনেক সমালোচনার মুখে পড়তে হচ্ছে, বলা হচ্ছে যে তার মধ্যেই আসলে সবচেয়ে বেশি সমস্যা। আবার অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস মাহফুজকে সব আন্দোলনের পেছনে আছেন বলে পরিচয় করে দেওয়ার পর জাতিসংঘের সম্মেলনে গিয়ে তার বিরুদ্ধেও আসলে নানা ধরনের কথা হচ্ছে। অনেক বেশি কথা হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নূরজাহান বেগমকে নিয়েও, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে নিয়েও। এইটা আসলে আপনারা এটা কিভাবে দেখছেন যে মানে সিঙ্গেল আউট করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, গাড়ি আটকে দেওয়া হচ্ছে, এগুলিকে কিভাবে দেখছেন? আমি সবাইকে অনুরোধ করব, যারা যারা এগুলো নিয়ে ভাবছেন, অনেক বড় বড় পত্রিকা এই যে আইন উপদেষ্টার সাথে আসেন না, ওনার সাথে একটা দিন থাকেন, দেখেন উনি কি কাজগুলো করছে, বা নূরজাহান আপাকে নিয়ে হচ্ছে নূরজাহান আপার কাজগুলো দেখেন, উনি তো যথেষ্ট ডেডিকেটেড হয়ে কাজ করছেন। আপনারা এসে তার সাথে থেকে দেখেন যে উনি কাজের মধ্যে কোনো গাফলতি করছেন কিনা, ওনার কাজগুলো নিয়ে উনি কি অবহেলা করছেন কিনা, আপনারা দেখেন না। আমরা সমস্ত সাংবাদিককে ইনভাইট করি, আসেন দেখেন। এটা নিয়ে আমাদের কোনো ইয়ে নাই, লুকোছাপা নাই, আমাদের এটার নিয়ে কোনো ধরনের কোনো ইয়ে নাই। আমরা মনে করি যে এটা আমাদের নৈতিক দায়িত্ব, এই যারা যারা আহত হলো, যারা যারা মারা গেল, তাদের ফ্যামিলির পাশে, তাদের পাশে দাঁড়ানোটা, এটা হলো আমাদের সবচাইতে বড় কাজ। সেই কাজটা আমরা চেষ্টা করছি সবচেয়ে ভালোভাবে করার। শফিক ভাই, এইটা খেয়াল করেছেন কিনা যে এই সরকারের আমলে যত বিচারক নিয়োগ দেওয়া হয়েছে উচ্চ আদালতে, আবার নিম্ন আদালতের গুরুত্বপূর্ণ জায়গায় যেসব বিচারকদের বসানো আছে, আপনি কি খেয়াল করেছেন যে এটা ওভার কম্পেনসেট করতে গিয়ে বিএনপি বা জামায়াতের খুব গুরুত্বপূর্ণ বা খুব মানে কি বলবো খুব নিবিড় ভাবে সম্পর্কযুক্ত লোকদেরই আসলে নিয়োগ দেওয়া হয়েছে কিনা, নাকি ঠিকই আছে ভালো লোকদের নিয়োগ দেওয়া? আমি এই পুরো 1-to-1 আমি বলতে পারবো না, বাট আমরা মনে করি যে আমরা যারা কম্পিটেন্ট তাদেরকেই নেওয়া হচ্ছে, সেটা আমাদের দৃঢ় বিশ্বাস। মানে এখন আপনি যদি 1-to-1 বলেন যে ইনি ইনি ইনি, সেটা নিয়ে আমি বলতে পারবো না, বাট আমরা মনে করি যারা এই লিগ্যাল প্রফেশনটা খুব ভালো বুঝেন, বাংলাদেশের জুডিশিয়ারির উপরে যাদের যথেষ্ট জ্ঞান আছে, যথেষ্ট, আপনি নিজে তো লয়ার স্টুডেন্ট, না আমি জার্নালিজম স্টুডেন্ট, কিন্তু আসলে হয়তো কেউ কেউ মানে আপনার সাথে পরের আলোচনা আমি নিশ্চয়ই হয়তো কিছু বিষয় আপনাকে আপনার দৃষ্টিও আকর্ষণ করতে পারি। যাই হোক, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক গড়ে উঠেছে, করাচি থেকে প্রথমবারের মতো জাহাজ এলো। আওয়ামী লীগের সঙ্গে যার যার বৈরিতা ছিল তার সঙ্গে বন্ধুত্ব করা হবে, এইটা কি এই সরকারের পররাষ্ট্রনীতি, নাকি সরকার পররাষ্ট্রনীতিটা অন্যভাবে দেখছে? সবে আপনি কি দেখেন? না, সরকার পররাষ্ট্রনীতি এখানে প্রফেসর ইউনূসের এটা খুবই, উনি একটা, আমি এটা ওই যে আমার যে 9 পয়েন্টের মধ্যে এটা লিখেছি যে ফরেন পলিসিতে উনি নতুন ডিরেকশন এনেছেন। এটা কি উনি চাচ্ছেন যে সার্ক
যেটা মরিবান্ড হয়েছে, মানে একটা মৃতপ্রায় হয়ে রয়েছে, সেটাকে উনি রিভাইভ করতে চাচ্ছেন সার্কের মধ্যে সমস্ত দেশের সাথে, যাতে আমরা খুব দৃঢ় একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি করতে পারি। এই জন্য এই বছর ওনার ইচ্ছা ছিল যে আমরা, উনি যখন ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে গেলেন, তখন ওনার ইচ্ছা ছিল যে যতগুলো সার্কেল লিডার আসবে তাদের সাথে যত একবার 5 মিনিটের জন্য হলেও যেন ফটোশুট করা। তাতে হয় কি, এক ধরনের মেসেজ যায় প্রত্যেকটা দেশে যে না আমরা একসাথে আছি। এবং এতে হয় কি, যেই বৈরিতা তৈরি হয়, আমি আপনার সাথে যদি কথা না বলি তাহলে আপনার সাথে দূরত্বটা বেশি তৈরি হয়। আমি আপনার সাথে কথা বললি, তা একসাথে থাকি, তাহলে হয় কি অনেক ধরনের সমস্যা খুব দ্রুত সমাধান হয়। তো আমরা মনে করি যে ওনার ইচ্ছা হচ্ছে যে সার্কটাকে রিভাইভ করা। সেই আলোকে আপনি জানেন নেপালের থেকে 40 মেগাওয়াটের আমরা পাওয়ার আনছি ইন্ডিয়ান গ্রিড কে ব্যবহার করি। তো এটা উনি চাচ্ছেন, স্যার চাচ্ছেন যে একটা সাউথ এশিয়া গ্রিড যদি হয় তাহলে এমনও হয় যে নেপালের 40,000 মেগাওয়াট বিদ্যুৎ ওরা উৎপাদনের ওদের অ্যাবিলিটি আছে, সেটাকে আমরা ট্যাপ করে বাংলাদেশে আনতে পারবো। সেক্ষেত্রে আমার কয়লা পুড়িয়ে, মানে ফসিল ফুয়েল পুড়িয়ে তাহলে আর আমার বিদ্যুৎ আনতে হয়। শফিক ভাই, ঠিক তেমনি পাকিস্তানের সাথে আমার সম্পর্ক। একটু বলে রাখি যে এটা কি প্রি-ফিজিবিলিটি, আর যে শিপের কথাটা বললেন, সেই শিপটা কিন্তু দুবাই থেকে ছেড়েছে, জেবেল আলী পোর্ট থেকে